তুই কেন আমাকে মারবি? তোর মতে কাপুরুষ আমাকে মারবে, যে কিনা রওশাদের ভয়ে একরকম আস্তাকুড়ের মতো এক জায়গায় লুকিয়ে আছে। আলমার কথা শুনে এমডি এবার প্রচণ্ড রেগে আলমার গলাটা শক্ত করে চেপে ধরে। আলমার নিতেও কষ্ট হচ্ছে, চোখ যেন বেরিয়ে আসার পালা হয়েছে তার। এরকম অবস্থাতেও আলমার নিজের হাসি বজায় রাখে। আলমা হাসতে হাসতে বলে উঠল কোনো রকমে, আমাকে মেরে তোর কোনো লাভ হবে না। তুই জিরো ছিলি, জিরো থেকেই যাবি। সাথে সাথে এমজি বলে উঠল চিৎকার করে, কি বললি তুই? সাথে সাথে আলমাও বলল, ঠিকই বলছি, তুই একটা কাপুরুষ। এমজি এবার প্রচণ্ড রেগে আবার বলে উঠল, আবার বল কি বললি তুই? আলমাও প্রত্যুত্তরে বলে উঠল, তুই একটা কাপুরুষ। সাথে সাথে পরপর 3টা গুলির শব্দ হয়। আলমার দেহ নিথর হয়ে পড়ে, পেট থেকে তীব্র গতিতে রক্ত গড়িয়ে মেঝেতে পড়ে। আলমার কথা শুনে এএমডি নিজের আর রাগই কন্ট্রোল করতে পারে না, ফলে কোমরের পেছন থেকে গানটা বের করে সোজা আলমার পেট বরাবর 3টা গুলি ছোড়ে। এএমডি একটা পৈশাচিক হাসি দিয়ে আলমার নিথর দিয়ে থাকা দেহের মুখটা বরাবর এনে আলমাকে উদ্দেশ্য করে বলে ওঠে, কি রে, এই তুই এখন চুপ আছিস কেন? বল আমি কাপুরুষ, বল আমি কাপুরুষ। কথাটা বলে এএমডি অট্ট হাসিতে ফেটে পড়ে। হসপিটালে পুতুলের জ্ঞান ফিরেছে প্রায় 20 মিনিটের মতো হলো। রওশাদ পুতুলের পাশে সেই হতে বসে আছে, এই আশায় পুতুল রওশাদের সাথে কখন কথা বলবে। কিন্তু না, পুতুল তোর লজ্জায় রওশাদের দিকে ঠিকভাবে তাকাতেও পারছে না। মুখগুলো লজ্জায় টমেটোর মতো হয়ে আছে। রওশাদ আর ধৈর্য ধরতে না পেরে পুতুলের মুখটা নিজের দিকে ঘুরিয়ে জিজ্ঞেস করে উঠল, কি হলো, কথা কেন বলছিস না তুই আমার সাথে? হঠাৎ রওশাদের এমন প্রশ্নে পুতুল হকচকিয়ে উঠল। পুতুল আমতা আমতা করে বলে উঠল, কই কিছু না তো রওশাদ ভাই। রওশাদ প্রতি উত্তর করল, কিছু না? তাহলে কথা কেন বলছিস না আমার সাথে? পুতুল বলে উঠল, এমনি। রওশাদ আবার বলল, এমনি কেন? পুতুল আবার বলে উঠল, এমনি এমনি। রওশাদ এবার বিরক্তিতে নাক মুখ কুঁচকে রাগ করে উঠে যেতে চাইলেও তখনই পুতুল রওশাদের একটা হাত ধরে টেনে জিজ্ঞেস করে উঠল, আচ্ছা, এই বছরগুলোতে তো অনেক কিছুই বদলে গেছে, তাই না? রওশাদ এবার ধীরে সুস্থে বসে উত্তর দিল পুতুলকে, অনেক কিছুই বদলে গেছে। পুতুল প্রতি উত্তর করল, আমি কাকিমণিকে দেখতে চাই। রওশাদও বলে উঠল, হ্যাঁ, আমরাও তো কদিন পরে বাংলাদেশে ফিরে যাব, তখন দেখা করিস। কিন্তু আগে তো তোকেই সুস্থ হতে হবে, তাই না? আগে সুস্থ হয়ে নে। পুতুল প্রত্যুত্তর করল, আচ্ছা, আপনার বিয়ে হয়ে গিয়েছে নাকি? পুতুলের এমন প্রশ্নে রওশাদ কিছুক্ষণ চুপ থেকে ভাবে, তারপর পরক্ষণেই মুখে একটা বাঁকা হাসি টেনে বলে উঠল, হ্যাঁ হয়েছে তো, এই 2-3 মাস আগেই তো বিয়ে হলো। আর কদিন পর 10-12টা বাচ্চা কাচ্চাও হবে। কেন বলতো, তুই এত প্রশ্ন ছেড়ে এই প্রশ্ন করলি যে? রওশাদের বিয়ে হয়ে গেছে, এই কথাটা শুনেই পুতুলের মনটা ভেঙে যায়। পুতুল মন খারাপ করে অনেক কষ্টে কান্না আটকে বলে উঠল, না, এমনি জিজ্ঞেস করলাম। পুতুলের কথা শুনে রওশাদ প্রত্যুত্তর করল, ও আচ্ছা, সব কিছুই এমনি। পুতুল বলে উঠল, হুম। রওশাদ এবার বলে উঠল, আচ্ছা, তো তোর ভাবির সাথে দেখা করবি নাকি? পুতুল সাথে সাথে বলে উঠল, না, থাক। রওশাদও বলল, কেন, কেন থাকবে? তুই তোর ভাবির সাথে দেখা করবি না? তুই আবার কোনো বিষয় নিয়ে রাগ করে আছিস নাকি? পুতুল সাথে সাথে বলে উঠল, না, আমি কেন রাগ করতে যাব? আপনার বিয়ে হয়ে গেছে, এটাই তো ভালো কথা। পুতুলের মুখে এমন কথা বললেও রাগে পুতুলের নাকের ডগা লাল হয়ে আছে, যা দেখে রওশাদ মনে মনে বেশ হাসি পায়। তখনই বাইরে থেকে ডাক্তার রওশাদকে ডাকে পুতুলের ওষুধপত্র সমস্ত কিছু বুঝিয়ে দেওয়ার জন্য। রওশাদ তখন বলে উঠল পুতুলকে, আচ্ছা তুই থাক, আমি এখনই আসছি। পুতুলও সাথে সাথে মাথা নেড়ে সম্মতি জানায়, বলে ওঠে, রওশাদ চলে যায়। রওশাদ চলে যেতেই পুতুল রাগে কম্বল মুড়ি দিয়ে শুয়ে পড়ে। কম্বলের ভিতরে কাঁদতে কাঁদতে মনে মনে ইচ্ছে মতো রওশাদকে জুতোবাটা করতে থাকে। পুতুল বালিশেই মুখ ডুবিয়ে কাঁদতে কাঁদতে মৃদুস্বরে বলে উঠল, উনি তো আমাকে কথা দিয়েছিল আমাকে বিয়ে করবে, তাহলে কেন অন্য কাউকে বিয়ে করলো? কোন শাকচুন্নি আমার এই রওশাদ ভাইকে আমার থেকে কেড়ে নিল? ওই শাকচুন্নির জীবনও ভালো হবে না। অপরদিকে রওশাদ ওয়েটিং রুমে আসতেই সেজেল, জায়েদ এবং ক্যাসপার এগিয়ে এসে কথা বলতে লাগলো। কিন্তু রওশাদ 3 নমুনাকে ইগনোর করে আরমান সাহেবকে কল করলো।
অপর পাশ থেকে কলটা রিসিভ হতেই রওশাদ গম্ভীর গলায় বলে উঠল, তুমি আমার চাচ্চুর হওয়ার সাথে সাথে আমার একমাত্র শ্বশুর হও, তাই তোমার সাথে তো আর রাগ করে থাকা যায় না। পুতুলের ডিসচার্জ দেওয়া হয়ে গিয়েছে, আর কিছুক্ষণ পরই ওকে বাড়িতে নিয়ে যাব। খবরটা তাই তোমাকে জানাতে আসলাম। সেজেল জায়েদ ক্যাসপার নাক মুখ টান টান করে দাঁড়িয়ে আছে। তখনই রওশাদ আবারও বলে ওঠে, তাদের শুনিয়ে শুনিয়ে, আর হ্যাঁ, এই 3 নমুনাকে বলে দাও বাড়ি গিয়ে একটু রেস্ট নিতে, না হলে শরীর খারাপ করবে। তাহলে তো আবার আমাকেই দেখতে হবে। রওশাদের কথায় আরমান সাহেব আর নিজের হাসি আটকে রাখতে পারেন না। হো হো করে হাসতে লাগে। আর রওশাদ সেদিকে পাত্তা না দিয়ে বেপরোয়া ভাব নিয়ে সেখান থেকে হনহন করে চলে যায়। সেজেল ক্যাসপার জায়েদ খুব ভালো করে বুঝতে পারে রওশাদ ওদেরকেই 3 নমুনা বলতে বুঝিয়েছে। প্রথমে একটু রাগ হলেও পরক্ষণে তিনজনই হেসেই ফেলে। আরমান সাহেব তখন হাসতে হাসতেই বলে ওঠে, কিন্তু রওশাদের রাগ যে এখনো কমেনি, তাই এত খুশি হয়েও লাভ নেই। আরমান সাহেব কথাটা বলেই হাসতে হাসতে বেরিয়ে যায় সেখান থেকে। এদিকে আরমান সাহেবের কথা শুনে তিনজনের হাসি মুহূর্তের মধ্যে বন্ধ হয়ে যায়। রাত 9টা। আরমান সাহেব খেয়ে দিয়ে উপরের রুমে গিয়ে শুয়ে পড়ে। পুতুল সোফার উপর বসে রওশাদের বিয়ে হয়ে গিয়েছে এটা ভেবেই রাগে ফুলছে। তখনই রওশাদ ওয়াল দিয়ে মুখ মুছতে মুছতে সেখানে এসে পুতুলের মাথার উপর ভেজা টাওয়ালটা ছুঁড়ে মেরে পুতুলের পাশে বসেই পড়ে। পুতুল রাগে কটমট করে টাওয়ালটা হাতে নিয়ে জিজ্ঞেস করে ওঠে রওশাদকে, এটা কি হলো? আপনি আমার গায়ে কেন টাওয়ালটা ছুঁড়ে মারলেন? রওশাদ তো বেপরা ভাব নিয়ে রিমোট নিয়ে টিভি অন করে বলে উঠল, তো কার গায়ে ছুড়ব? প্রত্যুত্তরের পুতুল রওশাদের উপর রেগে গিয়ে বলে উঠল, কেন? আপনার না বউ আছে? তার গায়ে গিয়ে ছুড়ুন। আমি কি আপনার বউ নাকি যে আমার গায়ে আপনার ভেজা টাওয়াল ছুড়বেন? রওশাদ এবার টিভি থেকে মুখটা সরিয়ে পুতুলের দিকে তাকিয়ে মুহূর্তের মধ্যে পুতুলের অনেক কাছে চলে আসলো। সাথে সাথে পুতুল হকচকালো। কাঁপা কাঁপা কণ্ঠে জিজ্ঞেস করে উঠল রওশাদকে, কি 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 করছেন আপনি? রওশাদ পুতুলের কানের কাছে গিয়ে ফিস ফিস করে বলে উঠল, আসলে কি বলতো, আমার বউটা না বড্ড দুষ্টু, একটুও কাছে আসতে চায় না, তাই তো অন্য মেয়েদের গায়ে নিজের ভেজা টাওয়াল ছুঁড়ে মারি। না হলে কি করব বল, আমার তো যৌবনে লাড়া দেয় না কি বল? রওশাদের কথা শুনে পুতুল নাক মুখ কুঁচকেই বলে উঠল, ছি, কি সব কথা বলছেন? আপনার বউকে আমি নালিশ করে দেব। আপনি একটা লুচ্চা। পুতুলের কথায় রওশাদ পাত্তা দিল না। রওশাদ আবারও বেপরা ভাব নিয়ে পুতুলের হাত ধরে উঠে নিয়ে যেতে লাগলো। সাথে সাথে পুতুল প্রতি উত্তর করলো, আরে আরে, কোথায় নিয়ে যাচ্ছেন আমাকে? রওশাদ বলে উঠল, আরে চল তো, তোর ভাবি যে কতটা দুষ্টু সেটা দেখাবো তোকে। পুতুলও আর কথা না বাড়িয়ে রওশাদের সাথে যেতে লাগলো। রওশাদ পুতুলকে নিয়ে রুমে প্রবেশ করে। পুতুল তো হাঁ হয়ে রুমের চারদিকে তাকিয়ে থাকে। তা দেখে রওশাদ মাথা হেসে বলে উঠল, কিরে, কি দেখছিস? পুতুল তখন প্রত্যুত্তর করলো, এটা কি আপনার রুম? সাথে সাথে রওশাদও বলে ওঠে, হ্যাঁ, এটা আমার রুম। পুতুল রুমে চারদিকটা ঘুরে ঘুরে দেখে পুতুলের রুমটা ভীষণ ভালো লেগেছে আর আপন আপন লাগছে। পুতুল হেসে এবার বলে উঠল, আরে বাহ, আপনার রুম তো অনেক সুন্দর, অনেক গোছানো পরিপাটি। রওশাদ সাথে সাথে বলে উঠল, আর গোছানো আর কই বল, এই এখন গোছানো দেখছিস তো, একটু পর তোর ভাবি আসলেই এই গোছগাছ আর থাকবেই না। পুতুল সাথে সাথে বলে উঠল, ও মা, কেন? রওশাদও সাথে সাথে বলে উঠল, আরে কেন মানে, তোর ভাবিকে দেখলেই তো আমি আর নিজেকে সামলে রাখতে পারি না। রোমান্স করার চোটে পুরো ঘরবাড়ি দফারফা হয়ে যায়। রওশাদের কথাটা শুনে পর মুহূর্তেই পুতুলের মুখটা কালো হয়ে যায়। পুতুল কটমট করে তাকিয়ে বলে উঠল রওশাদকে, ছি, আপনার মুখেই তো কিছুই আটকায় না। আপনি আপনার বউয়ের সাথে রোমান্স করেছেন, তো আমাকে কেন এগুলো বলছেন? পুতুলের কথা শেষ হওয়ার সাথে সাথে রওশাদ বলে উঠল, যা বাবা, আমার কি দোষ? তুই তো জানতে চাইছিলি। আচ্ছা বাদ দে এসব, আমি তোকে আবার আমার একটা জিনিস দেখাবো। তোর ভাবি আর আমি কি কি করেছি দেখবি, আয়। সাথে সাথে পুতুল বলে উঠল, না না থাক, আপনাদের জিনিস আপনারাই দেখুন, আমি কেন দেখব? রওশাদ হুট করেই পুতুলকে দেয়ালের সাথে আলতো করে চেপে ধরল। পুতুল তো হতবাক হয়ে জিজ্ঞেস করে উঠল, আরে আরে, কি করছেন এসব? রওশাদ বলে উঠল, তুই কি কোনো কারণে জেলাস হচ্ছিস? পুতুল প্রতি উত্তরে বলে উঠল, না, আমি কেন জেলাস হতে যাব? মুখটা ঘুরিয়ে বলে উঠল পুতুল, তাছাড়া আপনি আপনার বইয়ের সাথে রোমান্স করবেন নাকি তাকে ধরে পিটাবেন তা আপনার ব্যাপার, আমি কেন তাতে রাগ করব? আমার একটুও রাগ হচ্ছে না। আপনি আরো বেশি করে আপনার বইয়ের সাথে রোমান্স করুন, তাতে আমার কি? পুতুলের কথা শুনে রওশাদ হো হো করে হেসে ওঠে।
পুতুলের মুখে এমন কথা বললেও পুতুলের রাগে নাক লাল হয়ে গিয়েছে, আর সেটা দৃশ্যমান হয়েছে স্পষ্টভাবে। রওশাদ পুতুলের দিকে তাকিয়ে বলে উঠল, আমার খিদে পেয়েছে পুতুল পরি। সাথে সাথে পুতুল বলে উঠল, কেন, আপনার বউ কি আপনাকে খেতে দেয় না? আমাকে কেন বলছেন? রওশাদ এবার সিরিয়াস হয়েই বলে উঠল, আমার কিন্তু সত্যি খিদে পেয়েছে। পুতুলও প্রতিউত্তর করলো বেশ কনফিউজ হয়ে, তা আমি কখন বললাম আপনার মিথ্যা খিদে পেয়েছে? আর যদি খিদে পেয়েই থাকে তাহলে যান বউয়ের কাছে গিয়ে খাবার চান। রওশাদ আবার বলে উঠল, হুম, বউ তো দিতেই পারবে না। তখন পুতুল অবাক হয়েই বলে উঠল, কেন দিতে পারবে না? রওশাদ এবার মুচকি হেসেই বলে উঠল, কারণ আমি তো খাবার না, তোকে খেতে চাই। তো এখন বউকে কি করে বলবো তোকে খাওয়ার কথা? তোকে খেতে তো তোর কাছেই চাইতে হবে, তাই না? পুতুল সাথে সাথে নাক মুখ কুচকে বলে উঠল, ছি, অভদ্র লোক, লুচ্চা লোক কোথাকার। কথাটা বলেই পুতুল দু হাত দিয়ে চোখ মুখ ঢেকে রওশাদকে ধাক্কা দিয়ে দূরে সরিয়ে দিয়ে দৌড়ে পালিয়ে গেল। পুতুলের এমন পালানো দেখে রওশাদ মাথা হাসি দিয়ে মনে মনে ভাবলো, এখন পালিয়ে যাচ্ছিস যা, কদিন তোকে ছাড় দিচ্ছি, কিন্তু যখন তুই সুস্থ হবি তখন তোর ছাড় নেই, জানেমান। পরদিন সকাল 8টা, সবাই মিলে একসাথে নাস্তার টেবিলে বসে আছে। মাঝখানে চেয়ারে আরমান সাহেব বসে ব্রেডে মাখন মাখিয়ে পুতুলের প্লেটে এবং রওশাদের প্লেটে পরিবেশন করছে। রওশাদ কিছুক্ষণ পর পর পুতুলের দিকে তাকিয়ে মুচকি মুচকি হাসছে, আবার কখনো চোখটি মারছে। পুতুল প্রতিবারই রওশাদের দিকে তাকিয়ে মুখ ভেঙচি দেয়। এভাবেই চলছে টেবিলের মধ্যেই। এসব করতে গিয়ে দুজনের থালা থেকে একটা ব্রেড নড়েনি। আর আরমান সাহেব সেদিকে ভ্রু কুচকে তাকিয়ে এবার দুজনকেই জিজ্ঞেস করে উঠল, কি রে, তোরা খাচ্ছিস না কেন? আমি সেই কখন থেকে ব্রেডে মাখন লাগিয়ে তোদের প্লেটে দিচ্ছি, একটাও তো নড়ল না। হঠাৎ আরমান সাহেবের কণ্ঠ শুনে রওশাদ হালকা কেঁপে ওঠে। আর পুতুল, সে তো রওশাদের দিকে তাকিয়ে কড়মট করে বলে উঠল, আসলে কি বলো তো বাবা, এখানে একটা ভূত বসে আছে তো, কিছুতেই খেতে দিচ্ছে না, শুধু জ্বালাতন করছে। আরমান সাহেব তখন অবাক হয়ে বলে উঠল, ভূত? এখনো তোর ভূতের ভয় যায়নি নাকি? পুতুল এবার মাথা চুলকেই বলে উঠল, হ্যাঁ, আসলে ওই আর কি। আর রওশাদ এতক্ষণ চুপচাপ কোনো কথা না বলে নিজের খাওয়াটা শেষ করে নিয়েছে। পুতুল সেদিকে তাকিয়ে মুখ ভেঙচি কেটে বিড়বিড় করে বলে উঠল, দেখো দেখো, নিজে কেমন তাড়াতাড়ি করে খেয়ে নিয়েছে, আর আমাকে বাবার কাছে জবাবদিহি করতে হচ্ছে। ততক্ষণে আরমান সাহেবও খেয়ে দিয়ে ধীরে ধীরে উঠে নিজের রুমের দিকে চলে যায়। কিছু ব্যবসায়িক হিসাব নিকাশ পড়ে আছে, সেগুলো করবে বলে। টেবিলে এখন শুধুমাত্র রওশাদ এবং পুতুলি বসে আছে। এভাবে বেশ কিছুক্ষণ যাওয়ার পর নীরবতা ভেঙে রওশাদ টেবিলে তলা দিয়ে নিজের পাটা ঢুকিয়ে পুতুলের পায়ে টোকা দিতে থাকে। পুতুল তখন রওশাদের দিকে তাকালে রওশাদ বাঁকা হেসে বাটিতে পড়ে থাকা অবশিষ্ট ব্রেড মুখে চিবোতে চিবোতেই বলে উঠল, চল জানেমন, তোকে নিয়ে একটা বাইক ট্যুর দিয়ে আসি। রওশাদের কথার উত্তরে পুতুল শান্তভাবেই বলে উঠল, প্রথমত আমি আপনার জানেমান না, আর দ্বিতীয়ত আমি কেন যাব আপনার সাথে? আপনার না বউ আছে, বউকে নিয়ে যান না। রওশাদ এবার পুতুলকে পটানোর জন্য বারবার বলতে লাগলো, আরে চল না চল না, যাই চল প্লিজ, তোকে আমি আইসক্রিম কিনে দেব, আর চকলেটও। পুতুল তখন শান্তভাবেই বলে উঠল, আমাকে কি ছোট বাচ্চা পেয়েছেন যে আইসক্রিমের লোভ দেখিয়ে আমাকে নিয়ে যেতে পারবেন? পারবেন না। পুতুলের কথা শুনে রওশাদ ঠোঁটের কোণায় একটা শয়তানি হাসি দিয়ে বলে উঠল, ঠিক আছে, তাহলে আমি চলে যাই। রওশাদ হাসতে হাসতে টেবিল থেকে উঠে চলে যেতে শুরু করে। আর তা দেখে পুতুল তো ফ্যাল ফ্যাল করে তাকিয়ে মনে মনে ভেবে ওঠে, যা বাবা, উনি তো সত্যি সত্যিই চলে যাচ্ছে, আর একবার সাধলেই তো হতো, আমি কি রাজি হতাম না? রওশাদ কিছুটা চলে যেতেই তখন পুতুল হালকা কেসে অন্যদিকে মুখ ঘুরিয়ে বলে উঠল, আচ্ছা ঠিক আছে, আমি যাব, কিন্তু আমাকে একটা না 5টা আইসক্রিম কিনে দিতে হবে। পুতুলের কথা শেষ হওয়ার সাথে সাথে রওশাদ দ্রুত পুতুলের কাছে এসে হাঁটু গেড়ে দুহাত আলগা করে বলে উঠল, তুই তো চাইলে আমি তোর জন্য পুরো দোকানটাই কিনে দিতে পারি, জানেমান। পুতুল এবার মুখটা ভেঙচিয়েই বলে উঠল, হয়েছে হয়েছে, আর আপনাকে নাটক করতে হবে না, আর আমাকে একদম জানেমান টানেমান বলে ডাকবেন না, আপনি বরং আপনার বউকেই ওইসব বলে ডাকুন। পুতুলের কথা শেষ হওয়ার সাথে সাথে রওশাদ বলে উঠল, আমি তো আমার বউকেই বলছি। পুতুল অবাক হয়ে বলল, মানে? পুতুলের কথায় কথাটা ঘুরিয়ে বলে উঠল, না তেমন কিছু নয়, চল এখন যাই। পুতুলে বলে উঠল, তাহলে আপনি একটু ওয়েট করুন, আমি ড্রেসটা চেঞ্জ করে আসছি। রওশাদ বলল, আচ্ছা ঠিক আছে, তাহলে চল।
রওশাদের কথার উত্তরে পুতুল অবাক হয়ে বলে উঠল, চল মানে? আপনি আবার কোথায় যাচ্ছেন? রওশাদ বলল, কেন, তুই রেডি হবি বললি তো? পুতুল তখন অবাক হয়ে সম্মতি জানালো, বললাম তো। আপনি তা কোথায় যাচ্ছেন? রেডি তো আমি হব, তাই না?